আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা, প্রাণ গেল আরও এক বাংলাদেশির। ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, দাবি নেতানিয়াহুর। তেহরান ও লেবাননে ব্যাপক হামলা। জ্বালানি নিতে আজও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। বিকল্প উৎস থেকে ডিজেল আমদানির উদ্যোগ। বাংলাদেশি 6 জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমোদন২ নিরাপত্তা কাউন্সিলের। মধ্যপ্রাচ্যের কয়েক দেশে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ। সংবিধান সংস্কারের 15-20 সদস্যের কমিটি হবে, জানালেন চিফ হুইপ। অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক বিরোধী দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে ফুজায়রাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAAM এর বরাত দিয়ে এই তথ্য জানায় খালিজ টাইমস। এতে বলা হয়, একটি ড্রোন ফুজায়রার আকাশসীমায় আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির উপর। তবে ওই বাংলাদেশির নাম, পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত সরকার। 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর আমিরাতে এই নিয়ে মোট 12 জন প্রাণ হারিয়েছেন। ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, এমন দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান আর হুমকি নয় বলেও জানান তিনি। মঙ্গলবার রাতভর মসজিদ, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সহ ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। বিমান হামলা চালানো হয় লেবাননের বিভিন্ন স্থানে। অন্যদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ে IRGC। ইরানি মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েল মার্কিন যৌথ হামলা ধ্বংস মসজিদ। মঙ্গলবার রাতে ইরানের জানজান শহরের বিভিন্ন আবাসিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী, যাতে ধ্বংস হয়ে যায় এই মসজিদটি। রাতে ধর্মীয় স্থাপনাটিতে অবস্থান করছিলেন 3 জন, মৃত্যু হয় তাদের সবারই। এর পাশাপাশি তেহরানেও চলছে হামলা। যৌথ বাহিনী জানায়, মঙ্গলবার রাত থেকে ইরানের বিভিন্ন শিল্প কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়। এর মধ্যে অন্যতম বুশেহের শহরে অবস্থিত বিভিন্ন কারখানা। হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জেবচিত ও কাফরা জেলায় চালানো হামলায় এক অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। সীমান্তবর্তী এই অঞ্চলে গেল কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের গভীরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল, যার ফলে প্রাণ হারাচ্ছেন সাধারণ নাগরিকরা। এই অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে ইরান এবং এর শক্তিকে। আমরা পরিকল্পনা মাফিক অগ্রসর হচ্ছি। ইরানকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলা হবে। ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন আর হুমকি নয় ইরান। ইরানি সরকার পরিচালিত সব ধরনের সন্ত্রাসী চক্রকে ধ্বংস করা হয়েছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কাটেনি জ্বালানি তেলের সংকট। পেট্রোল, অকটেনের জন্য পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। নিয়মিত তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় পাম্পগুলোতে বাইক ও গাড়ির দীর্ঘ সারি। জ্বালানির দাম বাড়ার শঙ্কা বা অবৈধ মজুতদারির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন অনেকে। পাম্পগুলোতে তেল নিতে এসে চালকদের দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, যা কর্মব্যস্ত দিনগুলোতে বিশেষ ভোগান্তি সৃষ্টি করেছে। সিরিয়ার একেবারে ওই রাস্তার মাথায় অনেকক্ষণ, এখন এখানে দেওয়া শুরু করছে। দেওয়ার কথা 7:30টায়, শুরু করছে 8:10-এ। বাসা থেকে অফিসের দূরত্ব আপ ডাউনে 72 কিলো, পুরান ঢাকা থেকে আশুলিয়া। তো এইভাবে যদি 500 টাকার তেল দিয়ে আমি কিভাবে চলবো বলেন? আমার 22 কিলো চলে লিটারে। পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন দেখছেন? পর্যাপ্ত তেল আছে কিনা জানাবেন বিস্তারিত। পরিস্থিতি আসলে খুব একটা পরিবর্তন হয়নি। আমি এখন পরিবাগে রয়েছি। ঠিক 7 ঘন্টা আগে এখানে আমি সংবাদ প্রচার করে গিয়েছি। চিত্রের কিন্তু বরঞ্চ আরো অধপতন হয়েছে, অর্থাৎ মানুষের অপেক্ষার সময় বেড়েছে এবং তেল সংগ্রহের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আরো দীর্ঘ হচ্ছে। বলার অপেক্ষা রাখে না যে রাজধানীর যতগুলো পেট্রোল পাম্পে আজকে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সবগুলো পাম্পে কিন্তু দীর্ঘ সারি দেখেছি এবং তেল নিয়ে মানুষের হাহাকার শুনেছি এবং তাদের যে অপেক্ষা, সেই কর্মঘণ্টা নষ্ট হওয়ার অভিযোগ শুনেছি। একই সাথে পরিমাণ মতো তেল না পাওয়ার যে একটা অভিযোগ, সেটাও শুনেছি এবং সেই অভিযোগ এখন পর্যন্ত রয়েছে। তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, এবং সেই অপেক্ষার পরে গিয়ে হয়তোবা অনেকে শুনছেন অকটেন শেষ, এবং সেই প্রতীক্ষার জায়গাটি কিন্তু, অভিযোগের জায়গাটি কিন্তু শেষ হচ্ছে না। সাধারণ মানুষের কাছে যেই জিনিসটা মানুষজন চাচ্ছেন, সেটি হচ্ছে যে এটার একটা সুষ্ঠু সমাধান এবং পুরো বিষয়টি যাতে পরিষ্কার করা হয় সাধারণ মানুষের কাছে, যে কি পরিমাণ মজুদ ইতিমধ্যে আছে
এবং পেট্রোল পাম্পগুলো প্রতিদিন ডিপো থেকে কি পরিমাণ তেল তারা সংগ্রহ করছে এবং কি পরিমাণ বিক্রি হচ্ছে। যুদ্ধে কৌশলগত অবস্থান পাকাপোক্ত করতে শুরুতেই হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান। বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজের অনাপত্তি দিয়েছিল দেশটি। বাংলাদেশের 6 জাহাজ সেখানে থাকলেও ছাড়া পায়নি এখনো। রাষ্ট্রদূত জানালেন আনুষ্ঠানিকতা শেষের পথে। জাহাজের পূর্ণাঙ্গ যে স্পেসিফিকেশন এগুলো আমরা গত সপ্তাহে আমাদের হাতে পেয়েছি। এটা আমরা তেহরানে পাঠিয়েছি এবং এটা নিয়ে কাজ চলছে এবং বাংলাদেশের এই জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহায়তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার কঠোর সমালোচনা করেন রাষ্ট্রদূত। বলেন আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে ইরান। তার আশা বাংলাদেশে চলমান জ্বালানি সংকট দ্রুতই সমাধান হবে। এখানে যে জ্বালানির যে কিছু সমস্যা আমরা এগুলোর সচিত্র রিপোর্ট আমরা তেহরানে দিয়েছি, বলেছি যে আমাদের এখানকার ভাই আমাদের বন্ধুরা সমস্যায় আছে, তাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয়। সংবিধান সংশোধনে অচিরেই 15 থেকে 20 সদস্যের কমিটি গঠন করা হবে। বিরোধী দল এই কমিটিতে থাকবে বলে প্রত্যাশা চিফ হুইপ নুরুল ইসলাম মনির। জাতীয় সংসদে সর্বদলীয় সংসদীয় কমিটির 3য় বৈঠক শেষে কথা জানান চিফ হুইপ। বিরোধী দলের সংসদ সদস্যরা জানান সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়, এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাব আইনি ভিত্তি নেই বলেও দাবি তাদের। বিরোধী দল তাই সংবিধানের সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে। গতকাল বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করা হয়। সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্র মধ্য থেকেও আমরা 1 জনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। যে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সংসদ এবং গণপরিষদ এই দুই বিতর্কের বাইরে এসে আমরা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছিলাম, সেই রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি দূরে সরে এসেছে এবং এই রাজনৈতিক সমঝোতা থেকে দূরে সরে আসা বাংলাদেশের রাজনৈতিক যে কালচার তাতে একটা বড় ধরনের আঘাত। শাওন, মূলত সংসদ সদস্যদের যে সকল সুযোগ সুবিধা প্রাপ্তির কথা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। আবাসন সংকট কিংবা যে আবাসন বরাদ্দ সেই বিষয় নিয়ে মূলত কথা হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে। এর পাশাপাশি যে সকল পানির সুযোগ সুবিধা রয়েছে সে পানির নিয়েও বেশ কিছু সমস্যার কথা ইতিপূর্বে অভিযোগ করেছেন সংসদ সদস্যরা। সেই সব বিষয়গুলো নিয়ে ভাবে সমাধান করা যায় সে বিষয়ে ইতিমধ্যে এই সংসদ কমিটির পক্ষ থেকে একটি সাব কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি সংসদ এই যে সংসদ এলাকায় যে একটি মেডিকেল সেন্টার থাকার কথা